নমস্কার, মেঘ পিওনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ তৃতীয় পর্ব। যখন ফিরে এলুম, সন্দীপবাবু করুণ স্বরে বললেন, আপনার আজ বোধহয় কিছুই খাওয়া হলো না। শুনে আমার ভারী লজ্জা হলো। আমি একটু বেশি শীঘ্র ফিরে এসেছি। ভদ্ররকম খাবার জন্যে যতটা সময় দেওয়া উচিত ছিল তা দেওয়া হয়নি। আজকের আমার খাওয়ার মধ্যে না খাওয়ার অংশটাই যে বেশি। সময়ের অঙ্ক হিসাব করলে সেটা বুঝতে বাকি থাকে না। কিন্তু কেউ যে সেই হিসাব করেছিল তা আমার মনেও হয়নি। সন্দীপবাবু বোধহয় আমার লজ্জাটুকু দেখতে পেলেন। সেইটেই আরো লজ্জা। তিনি বললেন, বনের হরিণীর মতো আপনার তো পালাবার দিকেই ঝোঁক ছিল। তবুও যে এত কষ্ট করে সত্য রক্ষা করলেন, এ আমার কম পুরস্কার নয়। আমি ভালো করে জবাব দিতে পারিনি। মুখ লাল করে ঘেমে একটা সোফার কোণে বসে পড়লুম। দেশের মূর্তিমতী নারী শক্তির মতো যেরকম নিঃসংকোচে এবং সগৌরবে সন্দীপবাবুর কাছে বেরিয়ে কেবলমাত্র দর্শনদানের দ্বারা তাঁর ললাটে জয়মাল্য পরাবো কল্পনা করেছিলুম, এ পর্যন্ত তার কিছুই হলো না। সন্দীপবাবু ইচ্ছা করেই আমার স্বামীর সঙ্গে তর্ক বাধিয়ে দিলেন। তিনি জানেন তর্কে তার তীক্ষ্ণ নদার মনের সমস্ত উজ্জ্বলতা ঝকঝক করে উঠতে থাকে। এর পরেও আমি বারবার দেখেছি আমি উপস্থিত থাকলেই তিনি তর্ক করবার সামান্য উপলক্ষটুকু ছাড়তেন না। বন্দে মাতরম মন্ত্র সম্বন্ধে আমার স্বামীর মত কি তিনি জানতেন। সেইটের উল্লেখ করে বললেন, দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে সেটা কি তুমি মানো না নিখিল? একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গায় তার তা মানি নে। দেশ জিনিসকে আমি খুব সত্যরূপে নিজের মনে জানতে চাই এবং সকল লোককে জানাতে চাই। এত বড় জিনিসের সম্বন্ধে কোনো মন ভোলাবার জাদু মন্ত্র ব্যবহার করতে আমি ভয়ও পাই, লজ্জাও বোধ করি। তুমি যাকে মায়ামন্ত্র বলছো, আমি তাকেই বলি সত্য। আমি দেশকে সত্যই দেবতা বলে মানি। আমি নরনারায়ণের উপাসক। মানুষের মধ্যেই ভগবানের সত্যকার প্রকাশ, তেমনি দেশের মধ্যে। একথা যদি সত্যই বিশ্বাস করো, তবে তোমার পক্ষে এক মানুষের সঙ্গে অন্য মানুষের, সুতরাং এক দেশের সঙ্গে অন্য দেশের ভেদ নেই। সে কথা সত্য, কিন্তু আমার শক্তি অল্প। অতএব নিজের দেশের পূজার দ্বারাই আমি দেশ নারায়ণের পূজা করি। পূজা করতে নিষেধ করি নে, কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছেন তার প্রতি বিদ্বেষ করে সে পূজা কেমন করে সমাধা হবে? বিদ্বেষও পূজার অঙ্গ। কিরাতবেশী মহাদেবের সঙ্গে লড়াই করেই অর্জুন বর লাভ করেছিলেন। আমরা একদিক দিয়ে ভগবানকে মারব, একদিন তাতেই তিনি প্রসন্ন হবেন। তাই যদি হয় তবে যারা দেশের ক্ষতি করছে আর যারা দেশের সেবা করছে উভয়েই তার উপাসনা করছে, তাহলে বিশেষ করে দেশভক্তি প্রচার করবার দরকার নেই। নিজের দেশ সম্বন্ধে আলাদা কথা, ওখানে যে হৃদয়ের মধ্যে পূজার স্পষ্ট উপদেশ আছে, তাহলে শুধু নিজের দেশ কেন, তার চেয়ে আরো ঢের স্পষ্ট উপদেশ আছে নিজেরই সম্বন্ধে। নিজের মধ্যে যে নরনারায়ণ আছেন তার পূজার মন্ত্রটাই যে দেশ বিদেশে সবচেয়ে বড় করে কানে বাজছে। নিখিল, তুমি যে এইসব তর্ক করছো এ কেবল বুদ্ধির শুকনো তর্ক। হৃদয় বলে একটা পদার্থ আছে, তাকে কি একেবারে মানবে না? আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয়ে লাগে বলেই আমি স্থির থাকতে পারি নে। আমি যদি নিজের স্বার্থ সাধনের জন্য চুরি করি, তাহলে নিজের প্রতি আমার যে সত্য প্রেম তারই কি মূলে ঘা দিই নে? চুরি করতে পারিনি যে তাই। সে কি বুদ্ধি আছে বলে, না নিজের প্রতি শ্রদ্ধা আছে বলে? ভিতরে ভিতরে আমার রাগ হচ্ছিল। আমি আর থাকতে পারলুম না। আমি বলে উঠলুম, ইংরেজ, ফরাসি, জার্মান, রুশ এমন কোন সভ্য দেশ আছে যার ইতিহাস নিজের দেশের জন্য চুরির ইতিহাস নয়? সে চুরির জবাবদিহি তাদের করতে হবে। এখনো করতে হচ্ছে।
ইতিহাস এখনো শেষ হয়ে যায়নি। সন্দীপবাবু বললেন, বেশ তো, আমরাও তাই করব। চোরাই মালে আগে ঘরটা বোঝাই করে তারপরে ধীরে সুস্থে দীর্ঘকাল ধরে আমরাও জবাবদিহি করব। কিন্তু জিজ্ঞাসা করি, তুমি যে বললে এখনো তারা জবাবদিহি করছে, সেটা কোথায়? রোম যখন নিজের পাপের জবাবদিহি করছিল তখন তা কেউ দেখতে পায়নি। তখন তার ঐশ্বর্যের সীমা ছিল না। বড় বড় ডাকাত সভ্যতারও জবাবদিহির দিন কখন আসে তা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু একটা জিনিস কি দেখতে পাচ্ছ না? ওদের পলিটিক্সে ঝুলি ভরা মিথ্যা কথা, প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, গুপ্তচর বৃত্তি, প্রেস্টিজ রক্ষার লোভে ন্যায় ও সত্যকে বলিদান। এই যে সব পাপের বোঝা নিয়ে চলছে, এর ভার কি কম? আর এ কি প্রতিদিন ওদের সভ্যতার বুকের রক্ত শুষে খাচ্ছে না? দেশের উপরেও যারা ধর্মকে মানছে না, আমি বলছি তারা দেশকেও মানছে না। আমার স্বামীকে আমি কোনোদিন বাইরের লোকের সঙ্গে তর্ক করতে শুনিনি। আমার সঙ্গে তিনি তর্ক করেছেন। কিন্তু আমার প্রতি তার এমন গভীর করুণা যে আমাকে হার মানাতে তার কষ্ট হতো। আজ দেখলুম তার অস্ত্র চালনা। আমার স্বামীর কথাগুলোতে কোনো মতেই আমার মন সায় দিচ্ছিল না। কেবলই মনে হচ্ছিল এর উপযুক্ত উত্তর আছে। উপস্থিত মতো সে আমার মনে জোগাচ্ছিল না। মুশকিল এই যে ধর্মের দোহাই দিলে চুপ করে যেতে হয়। একথা বলা শক্ত, ধর্মকে অতটা দূর পর্যন্ত মানতে রাজি নই। এই তর্ক সম্বন্ধে ভালো রকম জবাব দিয়ে আমি একটা লিখব এবং সেটা সন্দীপবাবুর হাতে দেব। আমার মনে এই সংকল্প ছিল। তাই আজকের কথাবার্তাগুলো ঘরে ফিরে এসেই আমি নোট করে নিয়েছি। একসময় সন্দীপবাবু আমার দিকে চেয়ে বললেন, আপনি কি বলেন? আমি বললুম, আমি বেশি সূক্ষ্মে যেতে চাইনে। আমি মোটা কথাই বলবো। আমি মানুষ, আমার লোভ আছে। আমি দেশের জন্যে লোভ করব। আমি কিছু চাই যা আমি কাড়বো, কুড়বো। আমার রাগ আছে, আমার দেশের জন্যে রাগ করব। আমি কাউকে চাই যাকে কাটবো, কুটবো, যার উপরে আমি আমার এত দিনের অপমানের শোধ তুলব। আমার মোহ আছে, আমি দেশকে নিয়ে মুগ্ধ হব। আমি দেশের এমন একটি প্রত্যক্ষ রূপ চাই যাকে আমি মা বলবো, দেবী বলবো, দুর্গা বলবো, যার কাছে আমি বলিদানের পশুকে বলি দিয়ে রক্তে ভাসিয়ে দেব। আমি মানুষ, আমি দেবতা নই। সন্দীপবাবু চৌকি থেকে উঠে আকাশে দক্ষিণ হাত আস্ফালন করে উঠলেন। হুররে! হুররে! পরক্ষণেই সংশোধন করে বললেন, বন্দে মাতরম! বন্দে মাতরম! আমার স্বামীর অন্তরের একটি গভীর বেদনা তার মুখের উপর ছায়া ফেলে চলে গেল। তিনি খুব মৃদু স্বরে বললেন, আমিও দেবতা না, আমি মানুষ। আমি সেই জন্যেই বলছি, আমার যা কিছু মন্দ কিছুতেই সে আমি আমার দেশকে দেব না, দেব না, দেব না। সন্দীপবাবু বললেন, দেখো নিখিল, সত্য জিনিসটা মেয়েদের মধ্যে প্রাণের সঙ্গে মিশিয়ে একেবারে এক হয়ে আছে। আমাদের সত্যে রং নেই, রস নেই, প্রাণ নেই, শুধু কেবল যুক্তি। মেয়েদের হৃদয় রক্ত শতদল, তার উপরে সত্য রূপ ধরে বিরাজ করে। আমাদের তর্কের মতো তা বস্তুহীন নয়। এই জন্যে মেয়েরাই যথার্থ নিষ্ঠুর হতে জানে, পুরুষ তেমন জানে না। কেননা ধর্মবুদ্ধি পুরুষকে দুর্বল করে দেয়। মেয়েরা সর্বনাশ করতে পারে অনায়াসে, পুরুষেও পারে, কিন্তু তাদের মনে চিন্তার দ্বিধা এসে পড়ে। মেয়েরা ঝড়ের মতো অন্যায় করতে পারে, সে অন্যায় ভয়ঙ্কর সুন্দর। পুরুষের অন্যায় কুশ্রী, কেননা তার ভিতরে ভিতরে ন্যায় বুদ্ধির পীড়া আছে। তাই আমি তোমাকে বলে রাখছি, আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে। আজ আমাদের ধর্ম কর্ম বিচার বিবেকের দিন নয়। আজ আমাদের নির্বিচার নির্বিকার হয়ে নিষ্ঠুর হতে হবে, অন্যায় করতে হবে। আজ পাপকে রক্তচন্দন পরিয়ে দিয়ে আমাদের দেশের মেয়েদের হাতে তাকে বরণ করে দিতে হবে। আমাদের কবি কি বলেছে মনে নেই? এসো পাপ, এসো সুন্দরী, তব চুম্বন অগ্নিমদিরা, রক্তে ফিরুক সঞ্চরী, অকল্যাণের বাজুক শঙ্খ, ললাটে লেপিয়া দাও কলঙ্ক, নীলাজ কালো কলুষ পঙ্ক, বুকে দাও প্রলয়ঙ্করী। আজ ধিক থাক সেই ধর্মকে যা হাসতে হাসতে সর্বনাশ করতে জানে না। এই বলে তিনি মেজের উপর দুবার জোরে জোরে লাথি মারলেন।
কার্পেট থেকে অনেকখানি নিদ্রিত ধুলো চমকে উপরে উঠে পড়ল। দেশে দেশে যুগে যুগে মানুষ যা কিছুকে বড় করে মেনেছে, এক মুহূর্তে তিনি তাকে অপমান করে এমন গৌরবে মাথা বাঁকিয়ে দাঁড়িয়ে উঠলেন যে তাঁর মুখের দিকে চেয়ে আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। আবার হঠাৎ গর্জে উঠলেন, যে আগুন ঘরকে পোড়ায়, যে আগুন বাহিরকে জ্বালায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি সেই আগুনের সুন্দরী দেবতা। তুমি আজ আমাদের সকলকে নষ্ট হবার দুর্জয় তেজ দাও। আমাদের অন্যায়কে সুন্দর করো। এই শেষ কটি কথা তিনি যে কাকে বললেন তা ঠিক বোঝা গেল না। মনে করা যেতে পারত তিনি যাকে বন্দে মাতরম বলে বন্দনা করেন তাকে। কিংবা দেশের যে নারী সেই দেশলক্ষ্মীর প্রতিনিধি রূপে তখন সেখানে বর্তমান ছিল তাকে। মনে করা যেতে পারত কবি বাল্মীকি যেমন পাপ বুদ্ধির বিরুদ্ধে করুণার আঘাতে এক নিমেষে হঠাৎ প্রথম অনুষ্টুপ উচ্চারণ করেছিলেন, তেমনি সন্দীপবাবুও ধর্মবুদ্ধির বিরুদ্ধে নিষ্কারুণ্যের আঘাতে এই কথাগুলি হঠাৎ বলে উঠলেন। কিংবা জনসাধারণের মনোহরণ ব্যবসায়ে চিরাভ্যস্ত অভিনয় কুশলতার এই একটি আশ্চর্য পরিচয় দিলেন। আরো কিছু বোধহয় বলতেন। এমন সময়ে আমার স্বামী উঠে তার গায়ে হাত দিয়ে আস্তে আস্তে বললেন, সন্দীপ, চন্দ্রনাথ বাবু এসেছেন। হঠাৎ চমক ভেঙে ফিরে দেখি সৌম্যমূর্তি বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে ঘরে ঢুকবেন কি না ভাবছেন। অস্তোন্মুখ সন্ধ্যা সূর্যের মতো তার মুখের জ্যোতি নম্রতায় পরিপূর্ণ। আমাকে আমার স্বামী এসে বললেন, ইনি আমার মাস্টার মশাই। এর কথা অনেকবার তোমাকে বলেছি। একে প্রণাম করো। আমি তার পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করলুম। তিনি আশীর্বাদ করলেন, মা, ভগবান চিরদিন তোমাকে রক্ষা করুন। ঠিক সেই সময়েই আমার সেই আশীর্বাদের প্রয়োজন ছিল। নিখিলেশের আত্মকথা। একদিন আমার মনে বিশ্বাস ছিল, ঈশ্বর আমাকে যা দেবেন আমি তা নিতে পারব। এ পর্যন্ত তার পরীক্ষা হয়নি। এবার বুঝি সময় এলো। মনকে যখন মনে মনে যাচাই করতুম, অনেক দুঃখ কল্পনা করেছি। কখনো ভেবেছি দারিদ্র্য, কখনো জেলখানা, কখনো অসম্মান, কখনো মৃত্যু, এমনকি কখনো বিমলের মৃত্যুর কথাও ভাবতে চেষ্টা করেছি। এ সমস্তই নমস্কার করে মাথায় করে নেব, একথা যখন বলেছি বোধহয় মিথ্যা বলিনি। কেবল একটা কথা কোনো দিন মনে কল্পনাও করতে পারিনি। আজ সেই কথাটা নিয়ে সমস্ত দিন বসে বসে ভাবছি, এও কি সইবে? মনের ভিতরে কোন জায়গায় একটা কাঁটা বিঁধে রয়েছে। কাজকর্ম করছি, কিন্তু বেদনার অবসান নেই। বোধহয় যখন ঘুমিয়ে থাকি তখন সেই একটা ব্যথা পাঁজর কাটতে থাকে। সকালে জেগে উঠেই দেখি দিনের আলোর লাবণ্য শুকিয়ে গেছে। কি? এ কি? কি হয়েছে? এ কালো কিসের কালো? কোথা দিয়ে আমার সমস্ত পূর্ণ চাঁদের উপর ছায়া ফেলতে এলো? আমার মনের বোধশক্তি হঠাৎ এমন ভয়ানক বেড়ে উঠেছে যে দুঃখ আমার অতীতের বুকের ভিতর সুখের ছদ্মবেশ পরে লুকিয়ে বসেছিল, তার সমস্ত মিথ্যা আজ আমার নাড়ি টেনে টেনে ছিঁড়ছে। আর যে লজ্জা, যে দুঃখ ঘনিয়ে এলো বলে সে যতই প্রাণপণে ঘোমটা টানছে, আমার হৃদয়ের সামনে ততই তার আবরু ঘুচে গেল। আমার সমস্ত হৃদয় দৃষ্টিতে ভরে গিয়েছে। যা দেখবার নয়, যা দেখতে চাইনে, তাও বসে বসে দেখছি। আমি চিরদিন ঐশ্বর্যের ফাঁকির মধ্যে এত বড় কাঙাল হয়ে বসেছিলুম, সে কথা এত কাল ভুলিয়ে রেখে আজ হঠাৎ দিনের পর দিনে, মুহূর্তের পর মুহূর্তে, কথার পর কথায়, দৃষ্টির পর দৃষ্টিতে সেই আমার প্রতারিত জীবনের দুর্ভাগ্য এমন তিল তিল করে প্রকাশ করবার দিন এলো কেন? যৌবনের এই ৯টা বছর মাত্র মায়াকে যা খাজনা দিয়েছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্য সেটাকে সুদে আসলে কড়াই কড়াই আদায় করতে থাকবে? ঋণ শোধের সম্বল যার একেবারে ফুরোলো, সবচেয়ে বড় ঋণ শোধের ভার তারই ঘাড়ে। তবু যে প্রাণপণে বলতে পারি, হে সত্য, তোমারই জয় হোক। আমার পিস্তুত বোন মনুর স্বামী গোপাল কাল এসেছিল তার মেয়ের বিয়ে সাহায্য চাইতে।
সে আমার ঘরের আসবাবগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, আমার মতো সুখী জগতে আর কেউ নেই। আমি বললুম, গোপাল, মুনুকে বলো, কাল আমি তার ওখানে খেতে যাব। মুনু আপনার হৃদয়ের অমৃতে গরিবের ঘরটিকে স্বর্গ করে রেখেছে। সেই লক্ষ্মীর হাতের অন্ন একবার খেয়ে আসবার জন্যে আমার সমস্ত প্রাণ আজ কাঁদছে। তার ঘরে অভাবগুলি তার ভূষণ হয়ে উঠেছে। আজ তাকে একবার দেখে আসি গে। ওগো পবিত্র, জগতে তোমার পবিত্র পায়ের ধুলো আজও একেবারে নিঃশেষ হয়ে যায়নি। জোর করে অহংকার করে কি করব? না হয় মাথা হেঁট করেই বললুম আমার গুণের অভাব আছে। পুরুষের মধ্যে মেয়েরা যেটা সবচেয়ে খোঁজে আমার স্বভাবে হয়তো সেই জোর নেই। কিন্তু জোর কি শুধু আস্ফালন? শুধু খামখেয়াল? জোর কি এইরকম অসংকোচে পায়ের তলায়? কিন্তু এ সমস্ত তর্ক করা কেন? ঝগড়া করে তো যোগ্যতা লাভ করা যায় না। অযোগ্য, 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 না হয় তাই হলো। কিন্তু ভালোবাসার তো মূল্য তাই। সে যে অযোগ্য তাকেও সফল করে তোলে। যোগ্যের জন্যে পৃথিবীতে অনেক পুরস্কার আছে। অযোগ্যের জন্যেই বিধাতা কেবল এই ভালোবাসাটুকু রেখেছিলেন। একদিন বিমলকে বলেছিলুম, তোমাকে বাইরে আসতে হবে। বিমল ছিল আমার ঘরের মধ্যে। সে ছিল ঘরগড়া বিমল। ছোট জায়গা এবং ছোট কর্তব্যের কতকগুলো বাঁধা নিয়মে তৈরি। তার কাছ থেকে যে ভালোবাসাটুকু নিয়মিত পাচ্ছিলুম, সে কি তার হৃদয়ের গভীর উৎসের সামগ্রী? না সে সামাজিক মিউনিসিপ্যালিটির বাষ্পের চাপে চালিত দৈনিক কলের জলের বাঁধা বরাদ্দের মতো? আমি লোভী। যা পেয়েছিলুম তার চেয়ে আকাঙ্ক্ষা ছিল আমার অনেক বেশি। না, আমি লোভী নই, আমি প্রেমিক। সেই জন্যেই আমি তালা দেওয়া লোহার সিন্দুকের জিনিস চাইনি। আমি তাকেই চেয়েছিলুম, আপনি ধরা না দিলে যাকে কোনো মতেই ধরা যায় না। স্মৃতি সংহিতার পুঁথির কাগজের কাটা খুলে আমি ঘর সাজাতে চাইনি। বিশ্বের মধ্যে জ্ঞানে, শক্তিতে, প্রেমে পূর্ণ বিকশিত বিমলকে দেখবার বড় ইচ্ছা ছিল। একটা কথা তখন ভাবিনি, মানুষকে যদি তার পূর্ণ মুক্ত রূপে সত্য রূপেই দেখতে চাই, তাহলে তার উপরে একেবারে নিশ্চিত দাবি রাখবার আশা ছেড়ে দিতে হয়। এ কথা কেন ভাবেনি? স্ত্রীর উপর স্বামীর নিত্য দখলের অহংকারে? না, তা নয়। ভালোবাসার উপর একান্ত ভরসা ছিল বলেই। সত্যের সম্পূর্ণ অনাবৃত রূপ সহ্য করবার শক্তি আমার আছে। এই অহংকার আমার মনে ছিল। আজ তার পরীক্ষা হচ্ছে। মরি আর বাঁচি, পরীক্ষায় উত্তীর্ণ হব। এই অহংকার এখনো মনে রেখে দিলুম। আজ পর্যন্ত বিমল এক জায়গায় আমাকে কোনো মতেই বুঝতে পারেনি। জবরদস্তিকে আমি বরাবর দুর্বলতা বলেই জানি। যে দুর্বল সে সুবিচার করতে সাহস করে না। ন্যায়পরতার দায়িত্ব এড়িয়ে অন্যায়ের দ্বারা সে তাড়াতাড়ি ফল পেতে চায়। ধৈর্যের পরে বিমলের ধৈর্য নেই। পুরুষের মধ্যে সে দুর্দান্ত, ক্রুদ্ধ, এমনকি অন্যায়কারীকে দেখতে ভালোবাসে। শ্রদ্ধার সঙ্গে একটা ভয়ের আকাঙ্ক্ষা যেন তার মনে আছে। ভেবেছিলুম বড় জায়গায় এসে জীবনকে যখন সে বড় করে দেখবে, তখন দৌরাত্ম্যের প্রতি এই মোহ থেকে সে উদ্ধার পাবে। কিন্তু আজ দেখতে পাচ্ছি ওটা বিমলের প্রকৃতির একটা অঙ্গ। উৎকটের উপরে ওর অন্তরের ভালোবাসা। জীবনের সমস্ত সহজ সরল রসকে সে লঙ্কা মরিচ দিয়ে ঝাল আগুন করে জীবের ডগা থেকে পাকযন্ত্রের তলা পর্যন্ত জ্বালিয়ে তুলতে চায়। অন্য সমস্ত স্বাদকে সে একরকম অবজ্ঞা করে। তেমনি আমারও পণ এই যে কোনো একটা উত্তেজনার কড়া মদ খেয়ে উন্মত্তের মতো দেশের কাজে লাগবো না। আমি বরঞ্চ কাজের ত্রুটি সহ্য করি, তবু চাকর-বাকরকে মারধর করতে পারিনে। কারো উপর রেগে মেগে হঠাৎ কিছু একটা বলতে বা করতে আমার সমস্ত দেহ মনের ভিতর একটা সংকোচ বোধ হয়। আমি জানি আমার এই সংকোচকে মৃদুতা বলে বিমল মনে মনে অশ্রদ্ধা করে। আজ সেই একই কারণ থেকে সে ভিতরে ভিতরে আমার উপরে রাগ করে উঠেছে। যখন দেখছে আমি বন্দে মাতরম হেঁকে চারিদিকে যা ইচ্ছে তাই করে বেড়াই।
আজ সমস্ত দেশের ভৈরবী চক্রে মদের পাত্র নিয়ে আমি যে বসে যাইনি, এতে সকলেরই অপ্রিয় হয়েছি। দেশের সমস্ত লোক ভাবছে আমি খেতাব চাই কিংবা পুলিশকে ভয় করি। পুলিশ ভাবছে ভিতরে আমার কুমতলব আছে। তাই বলেই বাইরে আমি এমন ভালো মানুষ। তবু আমি এই অবিশ্বাস ও অপমানের পথেই চলেছি। কেননা আমি এই বলি, দেশকে সাদাভাবে, সত্যভাবে দেশ বলেই জেনে, মানুষকে মানুষ বলেই শ্রদ্ধা করে যারা তার সেবা করতে উৎসাহ পায় না, চিৎকার করে মা বলে, দেবী বলে, মন্ত্র পড়ে যাদের কেবলই সম্মোহনের দরকার হয়, তাদের সেই ভালোবাসা দেশের প্রতি তেমন নয়, যেমন নেশার প্রতি। সত্যেরও উপরে কোনো একটা মোহকে প্রবল করে রাখবার চেষ্টা, এ আমাদের মজ্জাগত দাসত্বের লক্ষণ। চিত্তকে মুক্ত করে দিলেই আমরা আর বল পাই নে। হয় কোনো কল্পনাকে, নয় কোনো মানুষকে, নয় ভাটপাড়ার ব্যবস্থাকে আমাদের অসার চৈতন্যের পিঠের উপর সওয়ার করে না বসালে সে নড়তে চায় না। যতক্ষণ সহজ সত্যে আমরা স্বাদ পাইনে, যতক্ষণ এইরকম মোহে আমাদের প্রয়োজন আছে, ততক্ষণ বুঝতে হবে স্বাধীনভাবে নিজের দেশকে পাবার শক্তি আমাদের হয়নি। ততক্ষণ আমাদের অবস্থা যেমনি হোক, হয় কোনো কাল্পনিক ভূত, নয় কোনো সত্যকার ওঝা, নয় একসঙ্গে দুইয়ে মিলে আমাদের উপর উৎপাত করবেই। সেদিন সন্দীপ আমাকে বললে, তোমার অন্য নানা গুণ থাকতে পারে, কিন্তু তোমার কল্পনাবৃত্তি নেই। সেই জন্যেই দেশের এই দিব্য মূর্তিকে তুমি সত্য করে দেখতে পারো না। দেখলুম বিমলও তাতে সায় দিলে। আমি আর উত্তর করলুম না। তর্কে জিতে সুখ নেই। কেননা এ তো বুদ্ধির অনৈক্য নয়, এ যে স্বভাবের ভেদ। ছোট ঘরকন্নার সীমাটুকুর মধ্যে এই ভেদ ছোট আকারেই দেখা দেয়। সেই জন্যে সেটুকুতে মিলন গানের তাল কেটে যায়। বড় সংসারের এই ভেদের তরঙ্গ বড়। সেখানে এই তরঙ্গ কেবলমাত্র কলধ্বনি করে না, আঘাত করে। কল্পনাবৃত্তি নেই। অর্থাৎ আমার মনের প্রদীপে তেলবাতি থাকতে পারে, কেবল শিখার অভাব। আমি তো বলি সে অভাব তোমাদেরই। তোমরা চকমকি পাথরের মতো আলোকহীন। তাই এত ঠুকতে হয়, এত শব্দ করতে হয়। তবে একটু একটু স্ফুলিঙ্গ বেরোয়। সেই বিচ্ছিন্ন স্ফুলিঙ্গে কেবল অহংকার বাড়ে, দৃষ্টি বাড়ে না। আমি অনেক দিন থেকে লক্ষ্য করেছি, সন্দীপের প্রকৃতির মধ্যে একটা লালসা স্থূলতা আছে। তার সেই মাংসবহুল আসক্তিই তাকে ধর্ম সম্বন্ধে মোহ রচনা করায় এবং দেশের কাজে দৌরাত্ম্যের দিকে তাড়না করে। তার প্রকৃতি স্থূল অথচ বুদ্ধি তীক্ষ্ণ বলেই সে আপনার প্রবৃত্তিকে বড় নাম দিয়ে সাজিয়ে তোলে। ভোগের তৃপ্তির মতোই বিদ্বেষের আশু চরিতার্থতা তার পক্ষে উগ্ররূপে দরকারি। টাকা সম্বন্ধে সন্দীপের একটা লোলুপতা আছে, সে কথা বিমল এর পূর্বে আমাকে অনেকবার বলেছে। আমি যে তা বুঝিনি তা নয়, কিন্তু সন্দীপের সঙ্গে একটা সম্বন্ধে কৃপণতা করতে পারতুম না। ও যে আমাকে ফাঁকি দিচ্ছে এ কথা মনে করতেও আমার লজ্জা হতো। আমি যে ওকে টাকার সাহায্য করছি সেটা পাছে কুশ্রী হয়ে দেখা দেয়, এই জন্যে ও সম্বন্ধে আমি কোনো রকম তকরার করতে চাইতাম না। আজ কিন্তু বিমলকে একথা বোঝানো শক্ত হবে যে দেশের সম্বন্ধে সন্দীপের মনের ভাবের অনেকখানি সেই স্থূল লোলুপতার রূপান্তর। সন্দীপকে বিমল মনে মনে পূজা করছে। তাই আজ সন্দীপের সম্বন্ধে বিমলের কাছে কিছু বলতে আমার মন ছোট হয়ে যায়। কি জানি তার মধ্যে হয়তো মনের ঈর্ষা এসে বেঁধে, হয়তো অত্যুক্তি এসে পড়ে। সন্দীপের যে ছবি আমার মনে জাগছে তার রেখা হয়তো আমার বেদনার তীব্র তাপে বেঁকে চুরে গিয়েছে। তবু মনে রাখার চেয়ে লিখে ফেলা ভালো। আমার মাস্টারমশাই চন্দ্রনাথ বাবুকে আজ আমার এই জীবনের প্রায় ৩০ বৎসর পর্যন্ত দেখলুম। তিনি না ভয় করেন নিন্দাকে, না ক্ষতিকে, না মৃত্যুকে। আমি যে বাড়িতে জন্মেছি এখানে কোনো উপদেশ আমাকে রক্ষা করতে পারত না। কিন্তু ওই মানুষটি তাঁর শান্তি, তাঁর সত্য, তাঁর পবিত্র মূর্তিখানি নিয়ে আমার জীবনের মাঝখানটিতে তাঁর জীবনের প্রতিষ্ঠা করেছেন। তাই আমি কল্যাণকে এমন সত্য করে, এমন প্রত্যক্ষ করে পেয়েছি।
এই চন্দ্রনাথবাবু সেদিন আমার কাছে এসে বললেন, সন্দীপকে কি এখানে আর দরকার আছে? কোথাও অমঙ্গলের একটু হাওয়া দিলেই তাঁর চিত্তে গিয়ে ঘা দেয়। তিনি কেমন করে বুঝতে পারেন? সহজে তিনি চঞ্চল হন না। কিন্তু সেদিন সামনে তিনি মস্ত বিপদের একটা ছায়া দেখতে পেয়েছিলেন। তিনি আমাকে কত ভালোবাসেন সে তো আমি জানি। চায়ের টেবিলে সন্দীপকে বললুম, তুমি রংপুর যাবে না? সেখান থেকে চিঠি পেয়েছি। তারা ভেবেছে আমিই তোমাকে জোর করে ধরে রেখেছি। বিমল চাদানি থেকে চা ঢালছিল। এক মুহূর্তে তার মুখ শুকিয়ে গেল। সে সন্দীপের মুখের দিকে একবার কটাক্ষ মাত্রে চাইলে। সন্দীপ বললে, আমরা এই যে চারিদিকে ঘুরে ঘুরে স্বদেশী প্রচার করে বেড়াচ্ছি, ভেবে দেখলুম এতে কেবল শক্তির বাজে খরচ হচ্ছে। আমার মনে হয় একটা জায়গাকে কেন্দ্র করে যদি আমরা কাজ করি তাহলে ঢের বেশি স্থায়ী কাজ করতে পারবো। এই বলে বিমলের মুখের দিকে চেয়ে বললে, আপনার কি তাই মনে হয় না? বিমল কি উত্তর দেবে প্রথমটা ভেবে পেলে না। একটু পরে বললে, দুরকমেই দেশের কাজ হতে পারে। চারদিকে ঘুরে কাজ করা কিংবা এক জায়গায় বসে কাজ করা, সেটা নিজের ইচ্ছা কিংবা স্বভাব অনুসারে বেছে নিতে হবে। এর মধ্যে যেভাবে কাজ করা আপনার মন চায় সেইটেই আপনার পথ। সন্দীপ বললে, তবে সত্য কথা বলি, এতদিন বিশ্বাস ছিল ঘুরে ঘুরে সমস্ত দেশকে মাতিয়ে বেড়ানোই আমার কাজ। কিন্তু নিজেকে ভুল বুঝেছিলুম। ভুল বোঝবার একটা কারণ ছিল এই যে, আমার অন্তরকে সব সময়ে পূর্ণ রাখতে পারে এমন শক্তির উৎস আমি কোনো এক জায়গায় পাইনি। তাই কেবল দেশে দেশে নতুন নতুন লোকের মনকে উত্তেজিত করে সেই উত্তেজনা থেকেই আমাকে জীবনের তেজ সংগ্রহ করতে হতো। আজ আপনি আমার দেশের বাণী। এ আগুন তো আজ পর্যন্ত আমি কোনো পুরুষের মধ্যে দেখিনি। ধিক! এতদিন আপন শক্তির অভিমান করেছিলুম। দেশের নায়ক হবার গর্ব আর রাখিনি। আমি উপলক্ষ মাত্র হয়ে আপনার এই তেজে এইখানে থেকেই সমস্ত দেশকে জ্বালিয়ে তুলতে পারবো। এ আমি স্পর্ধা করে বলতে পারি। না, না, আপনি লজ্জা করবেন না। মিথ্যা লজ্জা, সংকোচ, বিনয়ের অনেক উপরে আপনার স্থান। আপনি আমাদের মৌচাকের মক্ষী রানী। আমরা আপনাকে চারিদিকে ঘিরে কাজ করব। কিন্তু সেই কাজের শক্তি আপনারই। তাই আপনার থেকে দূরে গেলেই আমাদের কাজ কেন্দ্রভ্রষ্ট, আনন্দহীন হবে। আপনি নিঃসংকোচে আমাদের পূজা গ্রহণ করুন। লজ্জায় এবং গৌরবে বিমলের মুখ লাল হয়ে উঠল এবং চায়ের পেয়ালায় চা ঢালতে তার হাত কাঁপতে লাগলো। চন্দ্রনাথবাবু আর একদিন এসে বললেন, তোমরা দুজনে কিছুদিনের জন্য একবার দার্জিলিং বেড়াতে যাও। তোমার মুখ দেখে আমার বোধ হয় তোমার শরীর ভালো নেই। ভালো ঘুম হয় না বুঝি? বিমলকে সন্ধ্যার সময় বললুম, বিমল, দার্জিলিং এ বেড়াতে যাবে? আমি জানি দার্জিলিং এ গিয়ে হিমালয় পর্বত দেখবার জন্যে বিমলের খুব শখ ছিল। সেদিন সে বললে, না, এখন থাক। দেশের ক্ষতি হবার আশঙ্কা ছিল। আমি বিশ্বাস হারাবো না। আমি অপেক্ষা করব। ছোট জায়গা থেকে বড় জায়গায় যাবার মাঝখানকার রাস্তা ঝোড়ো রাস্তা। ঘরের চতুঃসীমানায় যে ব্যবস্থাটুকুর মধ্যে বিমলের জীবন বাসা বেঁধে বসেছিল, ঘরের বাইরে এসে হঠাৎ সে ব্যবস্থায় কুলোচ্ছে না। অচেনা বাইরের সঙ্গে চেনাশুনো সম্পূর্ণ হয়ে যখন একটা বোঝাপড়া পাকা হয়ে যাবে, তখন দেখব আমার স্থান কোথায়। যদি দেখি এই বৃহৎ জীবনের ব্যবস্থার মধ্যে কোথাও আমি আর খাপ খাইনে, তাহলে বুঝবো এতদিন যা নিয়েছিলুম সে কেবল ফাঁকি। সে ফাঁকিতে কোনো দরকার নেই। সেদিন যদি আসে তো ঝগড়া করব না। আস্তে আস্তে বিদায় হয়ে যাব। জোর জবরদস্তি কিসের জন্যে? সত্যের সঙ্গে কি জোর খাটে? সন্দীপের আত্মকথা। যেটুকু আমার ভাগে এসে পড়েছে সেটুকুই আমার। একথা অক্ষমেরা বলে আর দুর্বলেরা শোনে। যা আমি কেড়ে নিতে পারি সেইটেই যথার্থ আমার। এই হলো সমস্ত জগতের শিক্ষা। দেশে আপনা আপনি জন্মেছি বলেই দেশ আমার নয়।
দেশকে যেদিন লুট করে নিয়ে জোর করে আমার করতে পারবো, সেই দিনই দেশ আমার হবে। লোভ করবার স্বাভাবিক অধিকার আছে বলেই লোভ করা স্বাভাবিক। কোনো কারণেই কিছু থেকে বঞ্চিত হব, প্রকৃতির মধ্যে এমন বাণী নেই। মনের দিক থেকে যেটা চাচ্ছে, বাইরের দিক থেকে সেটা পেতেই হবে। প্রকৃতিতে ভিতরে বাইরে এই রফাটাই সত্য। এই সত্যকেই যে শিক্ষা মানতে দেয় না, তাকেই আমরা বলি নীতি। এজন্যেই নীতিকে আজ পর্যন্ত কিছুতেই মানুষ মেনে উঠতে পারছে না। যারা কাটতে জানে না, ধরতে পারে না, একটুতেই যাদের মুঠো আলগা হয়ে যায়, পৃথিবীতে সেই আধমরা একদল লোক আছে। নীতি সেই বেচারাদের সান্ত্বনা দিক। কিন্তু যারা সমস্ত মন দিয়ে চাইতে পারে, সমস্ত প্রাণ দিয়ে ভোগ করতে জানে, যাদের দ্বিধা নেই, সংকোচ নেই, তারাই প্রকৃতির বরপুত্র। তাদের জন্যেই প্রকৃতি যা কিছু সুন্দর, যা কিছু দামি সাজিয়ে রেখেছে। তারাই নদী সাঁতরে আসবে, পাঁচিল ডিঙিয়ে পড়বে, দরজা লাথিয়ে ভাঙবে, পাবার যোগ্য জিনিস ছিনিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। এতেই যথার্থ আনন্দ, এতেই দামি জিনিসের দাম। প্রকৃতি আত্মসমর্পণ করবে, কিন্তু সে দস্যুর কাছে। কেননা চাওয়ার জোর, নেওয়ার জোর, পাওয়ার জোর সে ভোগ করতে ভালোবাসে। তাই আধমরা তপস্বীর হাড় বের করা গলায় সে আপনার বসন্ত ফুলের স্বয়ম্বরের মালা পরাতে চায় না। নহবতখানায় রসন চৌকি বাজছে, লগ্ন বয়ে যায় যে, মন উদাস হয়ে গেল। বরকে, আমিই বর। যে মশাল জ্বালিয়ে এসে পড়তে পারে বরের আসন তারই। প্রকৃতির বর আসিয়া অনাহুত। লজ্জা? না, আমি লজ্জা করি নে। যা দরকার আমি তা চেয়ে নিই। না চেয়েও নি। লজ্জা করে যারা নেবার যোগ্য জিনিস নিলে না, তারা সেই না নেবার দুঃখটাকে চাপা দেবার জন্যেই লজ্জাটাকে বড় নাম দেয়। এই যে পৃথিবীতে আমরা এসেছি, এ হচ্ছে রিয়ালিটির পৃথিবী। কতগুলো বড় কথায় নিজেকে ফাঁকি দিয়ে খালি পেটে খালি হাতে যে মানুষ এই বস্তুর হাট থেকে চলে গেল, সে কেন এই শক্ত মাটির পৃথিবীতে জন্মেছিল? আসমানে আকাশ কুসুমের কুঞ্জবনে কতগুলো মিষ্ট বুলির বাঁধা তানে বাঁশি বাজাবার জন্যে ধর্মবিলাসী বাবুর দলের কাছ থেকে তারা বায়না নিয়েছিল নাকি? আমার সে বাঁশির বুলিতেও দরকার নেই, আমার সে আকাশ কুসুমেও পেট ভরবে না। আমি যা চাই তা আমি খুবই চাই, তা আমি দুই হাতে করে চটকাবো, দুই পায়ে করে দোলবো, সমস্ত গায়ে তা মাখবো, সমস্ত পেট ভরে তা খাবো। চাইতে আমার লজ্জা নেই, পেতে আমার সংকোচ নেই। যারা নীতির উপবাসে শুকিয়ে শুকিয়ে অনেক কালের পরিত্যক্ত খাটিয়ার ছাড় পোকার মতো একেবারে পাতলা সাদা হয়ে গেছে, তাদের চি চি গলার ভর্ৎসনা আমার কানে পৌঁছবে না। লুকোচুরি করতে আমি চাইনি, কেননা তাতে কাপুরুষতা আছে। কিন্তু দরকার হলে যদি করতে না পারি, তবে সেও কাপুরুষতা। তুমি যা চাও তা তুমি দেয়াল গেঁথে রাখতে চাও, সুতরাং আমি যা চাই তা আমি সিঁধ কেটে নিতে চাই। তোমার লোভ আছে তাই তুমি দেওয়াল গাঁথো, আমার লোভ আছে তাই আমি সিঁধ কাটি। তুমি যদি কল করো, আমি কৌশল করব। এইগুলোই হচ্ছে প্রকৃতির বাস্তব কথা। এই কথাগুলোর উপরেই পৃথিবীর রাজ্য, সাম্রাজ্য, পৃথিবীর বড় বড় কাণ্ড কারখানা চলছে। আর যে সব অবতার স্বর্গ থেকে নেমে এসে সেইখানকার ভাষায় কথা কইতে থাকেন, তাদের কথা বাস্তব নয়। সেই জন্যে এত চিৎকারেও সেসব কথা কেবলমাত্র দুর্বলদের ঘরের কোণে স্থান পায়। যারা সবল হয়ে পৃথিবী শাসন করে, তারা সেসব কথা মানতে পারে না। কেননা মানতে গেলেই বলক্ষয় হয়। তার কারণ কথাগুলো সত্যই নয়। যারা একথা বুঝতে দ্বিধা করে না, মানতে লজ্জা করে না, তারাই কৃতকার্য হলো। আর যে হতভাগারা একদিকে প্রকৃতি আর একদিকে অবতারের উৎপাতে বাস্তব অবাস্তব দু নৌকায় পা দিয়ে দুলে মরছে, তারা না পারে এগোতে, না পারে বাঁচতে। একদল মানুষ বাঁচবে না বলে প্রতিজ্ঞা করেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সূর্যাস্তকালে আকাশের মতো মুমূর্ষতার একটা সৌন্দর্য আছে, তারা তাই দেখেই মুগ্ধ। আমাদের নিখিলের সেই জাতের জীব, ওকে নির্জীব বললেই হয়। আজ ৪ বৎসর আগে ওর সঙ্গে আমার এই নিয়ে একদিন ঘোর তর্ক হয়ে গেছে। ও আমাকে বলে,
জোর না হলে কিছু পাওয়া যায় না। সে কথা মানি। কিন্তু কাকে জোর বলো? আর কোন দিকে পেতে হবে তাই নিয়ে তর্ক। আমার জোর ত্যাগের দিকে জোর। আমি বললুম, অর্থাৎ লোকসানের নেশায় তুমি একেবারে মরিয়া হয়ে উঠেছ। নিখিলেশ বললে, হ্যাঁ, ডিমের ভিতরকার পাখি যেমন তার ডিমের খোলাটাকে লোকসান করবার জন্যে মরিয়া হয়ে ওঠে। খোলাটা খুব বাস্তব জিনিস বটে। তার বদলে সে পায় হাওয়া, পায় আলো। তোমাদের মতে সে বোধহয় ঠকে। নিখিলেশ এইরকম রূপক দিয়ে কথা কয়। তারপরে আর তাকে বোঝানো শক্ত যে তৎসত্ত্বেও সেগুলো কেবলমাত্র কথা, সত্য নয়। তা বেশ, ও ঐরকম রূপক নিয়েই সুখে থাকে। তো থাক। আমরা পৃথিবীর মাংসাশী জীব। আমাদের দাঁত আছে, নখ আছে। আমরা দৌড়াতে পারি, ধরতে পারি, ছিঁড়তে পারি। আমরা সকালবেলায় ঘাস খেয়ে সন্ধ্যা পর্যন্ত তারই রোমন্থনে দিন কাটাতে পারি। অতএব এই পৃথিবীতে আমাদের খাদ্যের যে ব্যবস্থা আছে, তোমরা রূপকওয়ালার দল তার দরজা আগলে থাকলে আমরা তা মানতে পারব না। হয় চুরি করব, নয় ডাকাতি করব। নইলে যে আমাদের প্রাণ বাঁচে না। আমরা তো মৃত্যুর প্রেমে মুগ্ধ হয়ে পদ্মপাতার উপর শুয়ে শুয়ে দশম দশায় প্রাণত্যাগ করতে রাজি নই। তাই এতে আমার বৈষ্ণব বাবাজিরা যতই দুঃখিত হন না কেন। আমার এই কথাগুলোকে সবাই বলবে, ও তোমার একটা মত। তার কারণ এই পৃথিবীতে যারা চলছে তারা এই নিয়মেই চলছে, অথচ বলছে অন্যরকম কথা। এজন্যে তারা জানে না এই নিয়মটাই নীতি। আমি জানি আমার এই কথাগুলো যে মত মাত্র নয়, জীবনে তার একটা পরীক্ষা হয়ে গেছে। আমি যে চালে চলি তাতে মেয়েদের হৃদয় জয় করতে আমার দেরি হয় না। ওরা যে বাস্তব পৃথিবীর জীব। পুরুষদের মতো ওরা ফাঁকা আইডিয়ার বেলুনে চড়ে মেঘের মধ্যে ঘুরে বেড়ায় না। ওরা আমার চোখে মুখে, দেহে মনে, কথায় ভাবে একটা প্রবল ইচ্ছা দেখতে পাই। সেই ইচ্ছা কোনো তপস্যার দ্বারা শুকিয়ে ফেলা নয়, কোনো তর্কের দ্বারা পিছন দিকে মুখ ফেরানো নয়। সে একেবারে ভরপুর ইচ্ছা। চাই চাই, খাই খাই করতে করতে কোটালের বানের মতো গর্জে চলেছে। মেয়েরা আপনার ভিতর থেকে জানে এই দুর্দম ইচ্ছাই হচ্ছে জগতের প্রাণ। সেই প্রাণ আপনাকে ছাড়া আর কাউকে মানতে চায় না বলেই চারদিকে জয়ী হচ্ছে। বারবার দেখলুম আমার সেই ইচ্ছার কাছে মেয়েরা আপনাকে ভাসিয়ে দিয়েছে। তারা মরবে কি বাঁচবে তার আর হুঁশ থাকেনি। যে শক্তিতে এই মেয়েদের পাওয়া যায় সেইটেই হচ্ছে বীরের শক্তি, অর্থাৎ বাস্তব জগৎকে পাবার শক্তি। যারা আর কোনো জগৎ পাওয়ার আছে বলে কল্পনা করে, তারা তাদের ইচ্ছার ধারাকে মাটির দিক থেকে সরিয়ে আসমানের দিকেই নিয়ে যায়। দেখি তাদের সেই ফোয়ারা কত দূর ওঠে আর কত দিন চলে। এই আইডিয়া বিহারী সূক্ষ্ম প্রাণীদের জন্যে মেয়েদের সৃষ্টি হয়। অ্যাফিনিটি জোড়া মিলিয়ে মিলিয়ে বিধাতা বিশেষভাবে এক একটি মেয়ে, এক একটি পুরুষ পৃথিবীতে পাঠিয়েছে। তাদের মিলই মন্ত্রের মিলের চেয়ে খাঁটি। এমন কথা সময় মতো দরকার মতো অনেক জায়গায় বলেছি। তার কারণ মানুষ মানতে চায় প্রকৃতিকে, কিন্তু একটা কথার আড়াল না দিলে তার সুখ হয় না। এজন্যে মিথ্যে কথায় জগৎ ভরে গেল। অ্যাফিনিটি একটা কেন, অ্যাফিনিটি হাজারটা। একটা অ্যাফিনিটির খাতিরে আর সমস্ত অ্যাফিনিটিকে বরখাস্ত করে বসে থাকতে হবে? প্রকৃতির সঙ্গে এমন লেখাপড়া নেই। আমার জীবনে অনেক অ্যাফিনিটি পেয়েছি। তাতে করে আরো একটি পাওয়ার পথ বন্ধ হয়নি। সেটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি। সেও আমার অ্যাফিনিটি দেখতে পেয়েছে। তারপরে? তারপরে আমি যদি জয় করতে না পারি তাহলে আমি কাপুরুষ। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।